অন্য যে কোনো কোষ বিভাজন প্রক্রিয়ার মতো মিওসিস কোষ বিভাজনের প্রক্রিয়াটাও আসলে অবিচ্ছিন্নভাবে ঘটে বা কন্টিনিউয়াসলি ঘটতে থাকে। অর্থাৎ আমাদের যে মিওসিস বিভাজন প্রক্রিয়া এটা একেবারে কন্টিনিউয়াসভাবে চলতে থাকে। কিন্তু বোঝার সুবিধার জন্য আমরা মিওসিস কোষ বিভাজনকে আসলে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি যাতে আমরা এটাকে ভালো করে বুঝতে পারি। মিওসিস কোষ বিভাজন এটাকে প্রধান দুটো ধাপে ভাগ করা যায়, একটা হচ্ছে মিওসিস 1 আর একটা হচ্ছে মিওসিস 2। এই মিওসিস 2 এই কোষ বিভাজন প্রক্রিয়াটা আসলে এক ধরনের মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। আমরা জানি যে আমাদের মিওসিস কোষ বিভাজনে একটি কোষ 4টি কোষ তৈরি করে এবং সেই 4টি কোষে ক্রোমোজোম নাম্বার হয়ে যায় মাতৃকোষের অর্ধেক, এখানে টুয়াইস এন হলে এখানে এন হয়ে যায়। তো এই যে টুয়াইস এন থেকে এন হওয়ার যে ঘটনাটা, এই ঘটনাটা আসলে ঘটে হচ্ছে মিওসিস 1 এবং মিওসিস 2 এটা আসলে একটা মাইটোসিস বিভাজন। মিওসিস বিভাজনটা আসলে দুটো ধাপে হয়। প্রথম ধাপে টুয়াইস এন থেকে আসলে এন ক্রোমোজোম বিশিষ্ট দুটো কোষ তৈরি হয়, তারপর এই দুটো কোষ আবার মাইটোসিস ডিভিশন করার মাধ্যমে এই দুটো থেকে টোটাল 4টা কোষ তৈরি হয়। তাহলে আমরা এই যে এতটুকু বিভাজন প্রক্রিয়া, এই এতটুকু বিভাজনকে আমরা বলতেছি মিওসিস 1, আর এইখান থেকে যে এই কোষ বিভাজন হচ্ছে এটাকে আমরা বলতেছি মিওসিস 2। অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাওয়ার যে ঘটনা সেটা কিন্তু মিওসিস 1 এ ঘটে থাকে। আর মিওসিস 2 এটা আসলে কিছুই না, এটা হচ্ছে এক ধরনের বিশেষ মাইটোসিস বিভাজন প্রক্রিয়া। তো মিওসিস 1 এটাকে আবার ভাগ করা হয়েছে 4টা ভাগে, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1। এই যে বিভাজন প্রক্রিয়া, এই বিভাজন প্রক্রিয়ার ভেতর সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ হলো প্রোফেজ 1 এবং এই প্রোফেজ 1 এটা এত বেশি ইম্পর্টেন্ট যে এটাকে ভালোভাবে বোঝার জন্য এই প্রোফেজ 1 কেও আবার কয়েকটা ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। সেই ভাগগুলো হলো লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং হচ্ছে ডায়াকাইনেসিস। তাহলে আমরা যদি মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে এক নজরে দেখে নিতে চাই, তাহলে আমরা দেখলাম যে মিওসিসকে মিওসিস 1, 2 এই দুটো ভাগে ফার্স্টে ভাগ করা হয়েছে। মিওসিস 2 এটা একটা মাইটোসিস ডিভিশন, এটার মাইটোসিসের যে ধাপগুলি রয়েছে সেই ধাপ অনুযায়ী এটা হয়ে থাকে। আর মিওসিস 1 কে ভাগ করা হয়েছে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1 এবং শেষ পর্যন্ত প্রোফেজ 1 কেও আরো বোঝার সুবিধার জন্য ভাগ করা হয়েছে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস এই 5টি ধাপে। তো আমরা এখানে লেপ্টোটিন এই ধাপগুলি একটু বোঝার চেষ্টা করি। মিওসিস 1 এর উপর আমরা একটু বিশেষভাবে আমরা একটু নজর দেই। মিওসিস 1 এর যে প্রথমেই যে লেপ্টোটিন যে ধাপটা রয়েছে, এই লেপ্টোটিন ধাপটা আমাদের অনেকটা মাইটোসিস ডিভিশনের যে প্রোফেজ সেটার মতোই অনেকটা। এই ধাপে আমাদের কোষের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোমগুলি রয়েছে সেই ক্রোমোজোমগুলি ডিহাইড্রেশন হয় এবং ডিহাইড্রেশন হওয়ার ফলে ক্রোমোজোমগুলি মোটা এবং খাটো হয় এবং এই মোটা এবং খাটো হওয়ার ফলে এদেরকে মাইক্রোস্কোপের নিচে বিশেষ রঞ্জক পদ্ধতির মাধ্যমে দেখা যায়। একটা নর্মাল কোষে কখনোই ক্রোমোজোমগুলিকে দেখা যায় না, কিন্তু তারা যখন কোষ বিভাজনের সময় মোটা এবং খাটো হয় তখন তাদেরকে দেখা যায়। আমাদের লেপ্টোটিন ধাপে, মিওসিসের যে লেপ্টোটিন ধাপ, এই ধাপেও আমাদের ক্রোমোজোমগুলি মোটা এবং খাটো হয় এবং তখন তাদেরকে দেখা সম্ভব হয় এবং এই পর্যায়ে তাদের মধ্যে কিছু পুতির মতো বা কিছু দানার মতো কিছু অংশ দেখা যায় যেগুলিকে আমরা বলে থাকি ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার নামে এখানে কিছু পুতির মতো অংশ দেখা যায় এবং এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এখানে আমাদের ডিএনএ রেপ্লিকেশন হয় এবং এর ফলে ডিএনএর সংখ্যা এখানে দ্বিগুণ হয়ে যায়। তো আমাদের যে লেপ্টোটিন স্টেজ, এই লেপ্টোটিন শব্দটার একটা অর্থ রয়েছে লেপ্টোস শব্দের অর্থ হচ্ছে ফাইন বা সূক্ষ্ম, আর টিন এই কথাটার মানে হচ্ছে থ্রেড, যার মানে হচ্ছে সুতা। তো আমাদের এই লেপ্টোটিন স্টেজে ক্রোমোজোমগুলিকে সূক্ষ্ম সুতার মতো দেখা যায় দেখেই এটার নাম এরকম হয়েছে। লেপ্টোটিনের পরে যে স্টেজটা সেটা হচ্ছে জাইগোটিন। জাইগোস শব্দটার অর্থ হলো পেয়ার বা জোড়া বেঁধে থাকা। তাহলে টিন মানে তো থ্রেড বা সুতা। তো জাইগোটিন পর্যায়ে আমাদের যে ক্রোমোজোমগুলি থাকে, আমরা একটু আগে দেখিয়েছিলাম যে ক্রোমোজোমগুলি এখানে আমাদের যে লেপ্টোটিন স্টেজে আমাদের ক্রোমোজোমগুলি মোটা এবং খাটো হয়েছিল, আর জাইগোটিন স্টেজে এসে আমাদের ক্রোমোজোমগুলি আসলে জোড়া বেঁধে বেঁধে অবস্থান করে। এবং কার সাথে কে জোড়া বাঁধে, এখানে বলা হয় যে আমাদের জাইগোটিন স্টেজে হোমোলোগাস ক্রোমোজোম বা যেটার বাংলা হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম, এই সমসংস্থ ক্রোমোজোমগুলি একজন আরেকজনের সাথে এসে জোড়া বেঁধে থাকে। সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোম কারা? আমরা তো যখন আমরা ডিপ্লয়েড হ্যাপ্লয়েড পড়েছিলাম আমরা তখন দেখেছিলাম যে
প্রত্যেকটা ক্রোমোজোম যখন আমাদের ডিপ্লয়েড জীবের ভিতরে যখন ক্রোমোজোম থাকে তখন তারা জোড়া বেঁধে থাকে, অর্থাৎ বাবার 1 নম্বর ক্রোমোজোমের সাথে জোড়া বাঁধতেছে মায়ের 1 নম্বর ক্রোমোজোম, বাবার 2 নম্বরের সাথে মায়ের 2 নম্বর। এভাবে এই যে ক্রোমোজোমগুলি তাদের করসপন্ডিং, বাবা থেকে আসা ক্রোমোজোমগুলি তাদের করসপন্ডিং ক্রোমোজোমের সাথে গিয়ে পেয়ার বা জোড়া বাঁধতেছে, এই ঘটনাটাই হচ্ছে আমাদের জাইগোটিনে হয়ে থাকে। এবং বাবার 1 নম্বর ক্রোমোজোম, মায়ের 1 নম্বর ক্রোমোজোম, বাবার 2 নম্বর ক্রোমোজোমের সাথে মায়ের 2 নম্বর ক্রোমোজোম, এগুলি হচ্ছে একজন আরেকজনের হোমোলোগাস বা সমসংস্থ ক্রোমোজোম। এবং একটা হোমোলোগাস বা সমসংস্থ ক্রোমোজোমের দৈর্ঘ্য আসলে সমান হয়ে থাকে। আমাদের জাইগোটিন স্টেজে এসে এই হোমোলোগাস ক্রোমোজোম একজন আরেকজনের সাথে গিয়ে জোড়া বাঁধে, এরকম এখানে একটা জোড়া বাঁধলো, এখানে গিয়ে আবার দেখা গেল আরেকটা জোড়া বাঁধলো। তো এই যে জোড়া বাঁধার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় সাইন্যাপসিস, এবং এই যে জোড়াটা তৈরি হলো এই জোড়াটাকে বলা হয় বাইভ্যালেন্ট। তাহলে আমাদের জাইগোটিন স্টেজ থেকে আমাদের মেইন কথা হচ্ছে আসলে এখানে দুইটা। একটা কথা হচ্ছে যে এইখানে সাইন্যাপসিস প্রক্রিয়া হয় এবং সাইন্যাপসিস প্রক্রিয়ার মাধ্যমে এখানে বাইভ্যালেন্ট তৈরি হয়। এবং সাইন্যাপসিস প্রক্রিয়া হওয়ার সময় কোন ক্রোমোজোমের সাথে কোন ক্রোমোজোম জোড়া বাঁধে? একটা হোমোলোগাস ক্রোমোজোমের সাথে তার অন্য যে পার্টনার হোমোলোগাস ক্রোমোজোম আছে সেটা এসে জোড়া বাঁধে। এরপর আমাদের জাইগোটিনের পরে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমার কাছে যেটা মনে হয় প্রোফেজ 1, এটার এই 5টা ধাপের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ধাপটা রয়েছে সেটা হলো প্যাকাইটিন স্টেপ। এই প্যাকাইটিন স্টেপটা এরপরে হয়ে থাকে। প্যাকাইটিন স্টেপটা একটু ঘটনাবহুল। এই ঘটনাবহুল প্যাকাইটিন স্টেজে আমরা ফার্স্টে প্যাকাইটিন শব্দটার মানে জেনে নিই। প্যাকাইয়াস এই শব্দটার অর্থ হলো থিক, অর্থাৎ মোটা, আর টিন মানে হচ্ছে আমরা জানি থ্রেড বা সুতা। তাহলে প্যাকাইটিন স্টেপ যেটা, প্যাকাইটিন স্টেপে আসলে আমাদের ক্রোমোজোমগুলি খুবই মোটা এবং খাটো হয়। এবং প্যাকাইটিন স্টেজে আমাদের ক্রোমোজোমগুলি তারা সেন্ট্রোমিয়ার ছাড়া সমগ্র দৈর্ঘ্য বরাবর তারা বিভক্ত হয়, অর্থাৎ এখানে সেন্ট্রোমিয়ার ছাড়া সমগ্র ক্রোমোজোমটি বিভক্ত হয়ে লম্বালম্বি বিভক্ত হয়ে এখানে দুটো ক্রোমাটিড তৈরি হলো, আবার এদিকেও ক্রোমোজোম ছাড়া সমস্ত দৈর্ঘ্য বরাবর বিভক্ত হয়ে তারও এরকম একটা অবস্থা তৈরি হলো। এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে বলা হয় টেট্রাড অবস্থা। তাহলে আমরা প্যাকাইটিনের মধ্যে সবার প্রথমে যে ইম্পর্টেন্ট কথাটা পেলাম সেটা হচ্ছে টেট্রাড। ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত, অর্থাৎ একটা বাইভ্যালেন্টের মধ্যে যে দুটো ক্রোমোজোম থাকে সেই দুটো ক্রোমোজোমের প্রত্যেকেই সেন্ট্রোমিয়ার ছাড়া সমগ্র দৈর্ঘ্য বরাবর বিভক্ত হয়ে যে অবস্থাটা তৈরি করে তাকে বলা হয় টেট্রাড। এই টেট্রাড অবস্থা তৈরি হওয়ার পর আমাদের ক্রোমোজোমের একটা নির্দিষ্ট অংশ, আমি এখানে দেখাচ্ছি, ক্রোমোজোমের পারস্পরিক আকর্ষণের কারণে ক্রোমোজোমের একটা অংশ তার হোমোলোগাস ক্রোমোজোমের আরেকটা অংশের সাথে গিয়ে লেগে যায়। এই যে একটা ক্রোমোজোমের এই অংশটা এবং এই ক্রোমোজোমের এই অংশটা এই জায়গায় লেগে গেল, এদেরকে দেখতে আমরা যদি বাকি সব অংশ মুছে ফেলি তাহলে শুধু এই অংশটাকে দেখতে অনেকটা এক্স এর মতো লাগে, এবং এই এক্স এর মতো অংশটাকে বলা হয় কায়াজমা। তাহলে আমরা প্যাকাইটিনে প্রথমে পেলাম যে প্যাকাইটিনের ভিতরে টেট্রাড ফর্মেশন হয়, এবং এরপরে আমরা পেলাম যে টেট্রাডের ভেতরে দুটো ভিন্ন ক্রোমোজোমের যে অংশ, সেই ক্রোমোজোমের অংশ একজন আরেকজনের সাথে লেগে গিয়ে একটা এক্স এর মতো একটা গঠন তৈরি করে, যাকে আমরা বলতেছি কায়াজমা। তো এখানে আমরা আরেকটা জিনিস একটু আমাদের বুঝতে হবে, এই যে এখানে দুটো হোমোলোগাস ক্রোমোজোম দেখা যাচ্ছে, তাই হোমোলোগাস ক্রোমোজোমের কালোটা আমি যেটা কালো কালি দিয়ে এঁকেছি, এই কালোটার প্রত্যেকটা বাহু একজন আরেকজনের সাথে, এই বাহুর প্রত্যেকের একজনের আরেকজনের সাথে সম্পর্ক হচ্ছে সিস্টার, এবং এই কালোটার সাথে এই যে লালটা তাদের মধ্যে একজন আরেকজনের সাথে সম্পর্ক হচ্ছে নন সিস্টার। অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোমের একটা ক্রোমোজোমের প্রত্যেকটা অংশ তার একজনের সাথে আরেকজনের সম্পর্কটাকে আমরা বলবো সিস্টার, আর হোমোলোগাস ক্রোমোজোমের একটা ক্রোমোজোম তার যে অপোজিট পার্টনার ক্রোমোজোম আছে তার সাথে তার রিলেশনটাকে বলা হবে নন সিস্টার ক্রোমোজোম। তো আমরা যে দেখলাম কায়াজমা তৈরি হয়, সেখানে আমরা অবশ্যই খেয়াল করেছি যে কায়াজমা তৈরি হওয়ার সময় একটা সিস্টার ক্রোমোজোম তার নন সিস্টার ক্রোমোজোমের সাথে একটা নির্দিষ্ট পয়েন্টে অ্যাটাচড হয়ে যায় এবং অ্যাটাচড হয়ে সে কায়াজমা ফর্ম করে। তো কায়াজমা ফর্ম করার পরে আমাদের যে পরবর্তী মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে কায়াজমাটা দেখা যায় একটা নির্দিষ্ট অংশে ভেঙে যায়, এবং ভেঙে গিয়ে সে হচ্ছে এইভাবে ঘুরে গিয়ে আমাদের তারা অবস্থান বদল করে, এবং অবস্থান বদল করার ফলে তাদের অবস্থাটা দাঁড়ায় অনেকটা এইরকম। কালোটার সাথে দেখা গেল লাল অংশ চলে এসেছে এবং এই লালের সাথে চলে এসেছে কালো অংশ। তো এই যে তারা পরস্পর অবস্থান বিনিময় করলো, এই অবস্থান বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার।
এবং ক্রসিং ওভার হওয়ার ফলেই আসলে নতুন যে অপত্য কোষগুলো তৈরি হচ্ছে বা নতুন যে আমাদের গ্যামেটগুলি তৈরি হচ্ছে বা জনন কোষগুলো তৈরি হচ্ছে, এই জনন কোষের প্রত্যেকের বৈশিষ্ট্যই আসলে আলাদা হয়ে থাকে। তাদের সবার ভিতরে ক্রোমোজোম নাম্বার সেম, কিন্তু আমরা জানি যে ক্রোমোজোমের একটা নির্দিষ্ট অংশের ভিতরে অনেক অনেক জিন থাকে। তো এইভাবে কায়াজমা তৈরি হওয়ার ফলে এবং কায়াজমার ফলে ক্রসিং ওভার হওয়ার ফলে তাদের মধ্যে জিনের বিনিময় ঘটে এবং আমরা জানি পারমিউটেশন কম্বিনেশন, অর্থাৎ এই পারমিউটেশন কম্বিনেশনের মাধ্যমে আমাদের এই ক্রোমোজোমের ভিতরে যে জিনের আদান প্রদান হচ্ছে, এর ফলে অসংখ্য পারমিউটেশন কম্বিনেশন বিশিষ্ট আমাদের ক্রোমোজোম তৈরি হয় এবং এর ফলে প্রত্যেকটা গ্যামেট তাদের ভিতরে ক্রোমোজোম নাম্বার সমান কিন্তু তাদের বৈশিষ্ট্যগুলো ডিফারেন্ট। এবং এর ফলেই দেখা যায় যে একটা পরিবারে একই বাবা এবং একই মা থেকে সন্তান তৈরি হচ্ছে, কিন্তু প্রত্যেকটা সন্তান দেখা যায় তাদের বৈশিষ্ট্য কিন্তু একই রকম হয় না। শুধুমাত্র আইডেন্টিক্যাল টুইন ছাড়া কোনো ক্ষেত্রেই কিন্তু একটা পরিবারের সব সন্তান দেখতে একরকম হয় না। তাদের সবার মধ্যেই কিছু না কিছু ব্যতিক্রম থাকে। তাদের মধ্যে দেখা যায় অনেক মিল থাকার পরেও কোথাও না কোথাও ডিফারেন্সটা থাকেই। সেই ডিফারেন্সটা আসলে কেন হচ্ছে? এই যে ক্রসিং ওভার হচ্ছে, ক্রসিং ওভার হওয়ার ফলে এই যে ক্রোমোজোমগুলির আদান প্রদান হচ্ছে, ক্রোমোজোমের অংশ আদান প্রদান হচ্ছে এবং আমরা জানি ক্রোমোজোমের বিভিন্ন অংশেতেই জিন থাকে। কাজেই ক্রসিং ওভার হওয়া মানেই হচ্ছে জিনের আদান প্রদান হওয়া এবং জিনের আদান প্রদান হওয়া মানেই হচ্ছে বৈশিষ্ট্যের আদান প্রদান হওয়া এবং এইভাবে বৈশিষ্ট্যের আদান প্রদান হওয়ার মাধ্যমে অসংখ্য নতুন নতুন কম্বিনেশনের ক্রোমোজোম তৈরি হচ্ছে এবং এর ফলে কোনো স্পার্মি আসলে, আমরা জানি মেল গ্যামেটের আরেক নাম হচ্ছে স্পার্ম, কোনো স্পার্মি আসলে দেখা যায় যে অন্য স্পার্মের মতো হয়তো তার কম্বিনেশন না, এবং কোনো ওভাম, ফিমেল গ্যামেটের অন্য নাম হচ্ছে ওভাম, তার কম্বিনেশনও ডিফারেন্ট হয়ে থাকে। এর ফলে আলটিমেটলি ওই স্পার্ম ওভাম থেকে, ডিফারেন্ট স্পার্ম এবং ডিফারেন্ট ওভাম থেকে যত সন্তানই তৈরি হোক না কেন, তাদের কিন্তু সবার বৈশিষ্ট্যই আলাদা আলাদা হবে।